5 বছরের অবুঝ শ্রীময়ী পোড়া কপাল কাকে বলে জানে না। সকালে উঠে সে মাকে দেখতে পাচ্ছে না। রাতে দিব্যি মায়ের পাশে শুয়েছিল, কিন্তু সকালে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও মাকে দেখতে না পেয়ে যখন ঠাম্মার কাছে মায়ের খোঁজ করতে গেল, তরুলতা নাক মুখ কুঁচকে বললেন, তোর মা তো হাসপাতালে গেছে, আজ থাইকা তোর কপাল পুড়ল। অবুঝ শিশু ঠাম্মার কথার মানে বোঝে না। অধৈর্য হয়ে বৃদ্ধার হাত ধরে ঝাঁকুনি দেয়। ও ঠাম্মা, বলো না মা কোথায়? কইলাম তো, মা হাসপাতালে গেছে, তোর ভাইরে নিয়া ফিরব কদিন বাদেই। বৃদ্ধা হাত ছাড়িয়ে নিতে নিতে বললেন। ছোট্ট শ্রীময়ী বিস্ময়ে দিশাহারা হয়ে যায়। মা বলেছিল বটে একটা ভাই বা বোন আসবে, কিন্তু সেজন্যে হাসপাতালে যেতে হবে কেন? ভাইকে আনতে মা হাসপাতালে গেছে? ও ঠাম্মা, বলো না কখন আসবে মা? সময় হইলেই ফিরব। কিন্তু তোর অহন কি হইব? তোর মা তোরে মাথায় রাখতো না? পাছে উকুনে খায়, মাটিতেও রাখতো না, যদি পিঁপড়ায় খায়। বুকে কইরা কত আহ্লাদ দিয়া রাখতো। এইবার সব শেষ। ভাই আইয়া পড়ছে। বৃদ্ধার গলায় উল্লাস। ঠাম্মার আর্ধেক কথাই শ্রী বুঝতে পারে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ব্যাপার বুঝে তরুলতা আবার বললেন, তোর আদর শেষ আজ থাইকা, বুঝছস? সব আদরের ভাগ তোর ভাইয়েই লইয়া যাইব অহন। শ্রী স্পষ্ট করে কিছু বুঝতে না পারলেও এটা বুঝল মা আর ওকে আদর করবে না, আর এর জন্যে ভাই দায়ী। ভেবে রেখেছিল ভাইকে খুব আদর করবে, খুব ভালোবাসবে। সেই ভাইয়ের জন্যেই কিনা মা আর ভালোবাসবে না ওকে। অদেখা ভাইয়ের ওপরে বেজায় রাগ হতে লাগলো শ্রীময়ীর। বাবাও বাড়িতে নেই, নইলে বাবাকেই জিজ্ঞেস করতে পারত এ ব্যাপারে। অগত্যা ঠাম্মাকেই সে শুধায়, বাবা কোথায়? ও ঠাম্মা, বলো না। তোর বাবাও মায়ের লগেই গেছে, এহেন আসে নাই। আইব কেন? তোরে তো আর মনেই নাই। ভাইরে পাইয়া ভুইলা গেছে তোরে। পানের ছোপ ধরা দাঁত বের করে হাসেন বুড়ি। কিছুতেই বিশ্বাস হয় না শ্রীময়ীর। মা আর বাবা ওকে ভুলে গেছে? কিছুতেই না। সে চেঁচিয়ে বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি পচা ঠাম্মা, এক্কেবারে বাজে তুমি। ছুটে পালায় শ্রী। বেজায় কান্না পাচ্ছে। নিজের চোখের জল কাউকে দেখাতে চায় না। ছুটন্ত শ্রীর দিকে তাকিয়ে মুখ বাঁকান তরুলতা। এইটুকুন মাইয়ার মেজাজ দেখো। মাইয়া মানুষের এত মেজাজ থাকুন ভালো না। মা বাপের আদরে আদরে এক্কেবারে বাঁদর হইতাছে মাইয়া। এইবার একটু শিক্ষা হইব মনে হয়। ৭৬ বছরের তরুলতা শ্রীময়ীর নিজের ঠাম্মা নন। তিনি সৃজনের মানে শ্রীর বাবার পিসিমা। শ্রীময়ীর জন্মের 1 বছরের মধ্যে সৃজনের মা মারা যান। এবারে তৃষিতা সন্তান সম্ভবা হতে সৃজন চিন্তায় পড়েছিল। ডেলিভারির আগে ও পরে কিছুদিন তৃষিতাকে নার্সিংহোমে থাকতেই হবে। সৃজনকেও ছুটোছুটি করতে হবে। শ্রী কার কাছে থাকবে তখন? কাজের লোকের হাতে শ্রীকে ছেড়ে রাখতে ভরসা পায়নি। অনেক ভেবে পিসিমার কথাই মনে পড়েছিল। ৭৬ বছর বয়সেও দিব্যি শক্তপোক্ত আছেন। বয়স তেমন থাবা বসাতে পারেনি শরীরে। বাবার
5 দিদি থাকলেও বেঁচে আছেন মাত্র একজন, সেজ পিসিমা তরুলতা। ছেলেবেলায় প্রচুর আদর পেয়েছিল পিসিদের। স্বাভাবিকভাবেই পিসিদের ওপর বেশ একটা দাবি জন্মে গেছিল সৃজনের। সেজ পিসিকে এখানে ডেকে আনতে তাই দ্বিতীয়বার ভাবেনি। এমনিতেও তিনি ছাড়া আর কেউ তেমন নেই যে শ্রীকে কদিন দেখে রাখতে পারে। সেজ পিসিমা নিজের 2 ছেলের বাড়ি ঘুরে ফিরে থাকেন। 6 মাস বড় ছেলের বাড়ি, 6 মাস ছোট ছেলের বাড়ি। 2 ছেলে আর বউয়েরা মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থায় তরুলতাও অখুশি নন। বড় বউয়ের নিন্দে ছোট বউয়ের কাছে, ছোটর নিন্দে বড়র কাছে করতে পেরে ভারী তৃপ্তি হয় তার। মনের ঝাল মিটিয়ে নিতে পারেন বেশ করে। সৃজনের ফোনটা যখন এলো তখন তিনি ছোট ছেলের বাড়িতে। সৃজন ফোন করে বলল, সেজ পিসিমা, খুব বিপদে পড়ে ছোটদাকে ফোন করলাম গো। আমি জানি তুমি ওখানেই আছো। কদিন আমাদের বাড়িতে এসে থাকতে পারবে তুমি? এ সময়ে স্ত্রীকে নিয়ে তাহলে আর ভাবনা থাকবে না। যদি তোমার অসুবিধে না হয় একটু ভেবে দেখো। অসুবিধে মানে? তরুলতা তক্ষুনি রাজি। পারলে সেদিনই চলে আসেন। যদিও সৃজনের বউকে তেমন পছন্দ নয় তার। কেমন যেন গম্ভীর স্বভাব, খুব পড়াশোনার বাতিক। পারলে সারাদিন বই মুখে করে বসে থাকে। এত পড়ে কি আনন্দ পায় কে জানে। তরুলতা তো কথা বলেই আনন্দ পান। একজোড়া কান পেলেই হলো, দিব্যি বক বক করে সময় কেটে যায়। সৃজনের বউয়ের সঙ্গে কথা বলে সুখ নেই। 10টা কথার একটা জবাব দেয়, নইলে দায় ছাড়া হুঁ হাঁ করে। তাও দুধের স্বাদ ঘোলে মেটে, জবাব দিক বা না দিক। একজোড়া কান তো ওর রয়েছে। একসাথে 2 বউয়ের নিন্দে কানে ভরে দেয়া চলে। তরুলতা অনেক ভেবে দেখেছেন, নিন্দে করার মতো সুখ আর কিছুতে নেই। আনন্দে অধীর হয়ে তরুলতা বলেছিলেন, আইমুই তো, অসুবিধা আবার কি? আমি কি আগে তোর বাড়িতে গিয়া থাকি নাই? কবে আইতে হইব শুধু কইয়া দে। সৃজন খুশি হয়েছিল। তৃষিতা অবশ্য সেজ পিসিমা আসবেন শুনেই মুখ গোমড়া করে ফেলল। তাকে একেবারে পছন্দ হয় না ওর। নিন্দে মন্দ ছাড়া আর কিছুই বেরোয় না মুখ দিয়ে। এখানে এলেই স্ত্রীকে দেখে ছেলে কেন হলো না, ছেলে কেন হলো না বলে দীর্ঘশ্বাস ফেলেন। একদম ভালো লাগে না। কথাটা সৃজনকে বলতেই সে হেসে বলল, সেকেলে মানুষ, তাই একটু ওরকম। তার কথা অত ধরো কেন? তবুও তৃষিতার মুখ ভার। তবে উপায়ও তো আর কিছু নেই। সৃজনের দিকে বা ওর নিজের দিকেও কেউ নেই যে স্ত্রীকে কদিন দেখে রাখতে পারে। অগত্যা সেজ পিসিমা ছাড়া আর গতি কি? ডেলিভারির সম্ভাব্য ডেটের দিন 15 আগেই পিসিমাকে বাড়ি নিয়ে এলো সৃজন। তিনি শেষবার যখন এসেছিলেন স্ত্রীর তখন 3 বছর বয়স। ওর তাই বিশেষ মনে ছিল না ঠাম্মাকে। অবোধ শিশু খুশি হয়ে উঠল এমন এক ঠাম্মার আগমনে। সারাক্ষণ তার পায়ে পায়ে ঘুরতে লাগলো আদর কাড়ার আশায়। তরুলতা ব্যাপারটা তেমন পছন্দ করছিলেন না। স্ত্রীর জন্মের পরেও খুশি হননি তিনি। তাদের 5 বোনের পর এই বংশে আর একটাও কন্যা সন্তান হয়নি। একমাত্র সৃজনেরই প্রথমে মেয়ে হলো। এবারেরটা ছেলে হলেই হয়, বারবার ভ্রাতুষ্পুত্র বধূর উদ্দেশ্যে বলতে থাকেন। এইবার কিন্তু নাতি হইতে হইব। আগেরবার মাইয়া হইছে, এইবারে মাইয়া হইলে সর্বনাশ। তৃষিতা
রাগ চেপে বলে, কেন সর্বনাশ? কেন বোঝো না তুমি? এইবারেও মাইয়া হইলে আমার ভাইয়ের বংশরক্ষা হইবে কেমনে? মাইয়া দিয়া কি বংশ রক্ষা হয়? তৃষিতার বলতে ইচ্ছে করে, শুধু ছেলে হলেই যদি বংশরক্ষা হয় তবে এমন বংশরক্ষার দরকার নেই। কিন্তু বয়স্ক মানুষের মুখের ওপর কথা বলতে ভালো লাগে না, তাই বিরক্তি চেপে চুপ করেই থাকে। কিন্তু পিসিমার ব্যবহারে দিন দিন বিরক্তির পরিমাণ বাড়তেই থাকে। কারণে অকারণে মেয়ে মানুষ করা নিয়ে তৃষিতাকে জ্ঞান দিতে থাকেন। মায়ারে অত আদর দিও না, শ্বশুর বাড়িতে গিয়া মানাইয়া চলতে পারবো না। ওরে বুঝতে দাও, মাইয়া হইয়া জন্মাইছে, কষ্ট সহ্য করতেই হইব। শ্রীর নানান বাইনাক্কা ঘ্যানঘ্যানানি এসবের মাঝেও তার নাক গলানো চাই, তাকে বলতেই হয়, একদম প্রশ্রয় দিবি না ওরে, বায়না করলেই শুনতে হইব নাকি? মাইয়া মানুষের এত জেদ থাকুন ভালো না, ওরে শিখাও। রাগে তৃষিতার গা জ্বলে যায়, মুখে কিছু বলতে রুচিতে বাধে। প্রতিবাদ হিসাবে শুধু শ্রীকে আদর করার পরিমাণ বাড়িয়ে দেয়। শ্রীর সব আবদার পূরণ করে পিসিমাকে দেখিয়ে দেখিয়ে। আদরের বহর দেখে পিসিমার গা জ্বলে যায়, ঠোঁট বাঁকিয়ে ভাবেন, পোলা হইতে দাও, তারপর দেখি মাইয়ার আদর কই যায়। যথাসময়ে তৃষিতা পুত্র সন্তান প্রসব করেছে। সৃজনী ফোন করে জানিয়েছে পিসিমাকে। সেই থেকে পিসিমা ভারী উৎফুল্ল হয়ে আছেন, একমাত্র ভাইয়ের বংশরক্ষা হয়েছে শেষ পর্যন্ত। এবার থেকে শ্রীর আদর কমে যাবে, এটা ভেবেও তার দারুণ আনন্দ হচ্ছে। মেয়েদের মাথায় চড়তে দেখলেই তার গাত্রদাহ হয়। ছোটবেলায় দেখেছেন ভাই বোনেদের মধ্যে ভাইকেই বেশি আদর দিতেন মা বাবা। মাছের ভালো টুকরোটা, খাবারের গরিষ্ঠ ভাগ ভাইয়ের জন্যেই বরাদ্দ থাকতো। পুজোর সময় অন্যদের কিছু হোক না হোক, ভাইয়ের জন্য 2 সেট জামা কাপড় আসতই। তারা বোনেরা জানতেন এটাই নিয়ম, কখনো এ নিয়ে কোনো অভিযোগ করেননি, বায়নাও করেননি। শ্রীকে বিশেষ পাত্তা না দিয়ে তিনি পান সাজতে বসলেন। পারুলকে হাঁক দিয়ে শর্তাটা দিয়ে যেতে বললেন। সুপুরি কুচি করতে হবে, দাঁতের জোর কমে গেছে, মিহি করে কাটা সুপুরি না হলে চিবোতে কষ্ট হয়। সৃজন 2:30টার দিকে একবার বাড়ি এলো, কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে। থমথমে মুখে বাড়ি ঢুকলো সে। পিসিমা হাসি মুখে এগিয়ে এসেছিলেন, কিন্তু সৃজন এড়িয়ে গেল তাকে। জন্মের পর মা আর বেবি দুজনেই সুস্থ থাকলেও হঠাৎ করেই নাকি বেবির শ্বাস নিতে অসুবিধে হচ্ছে বলে অনুমান করেছেন ডক্টররা। আপাতত বেবিকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তৃষিতাকেও এ ব্যাপারে কিছুই জানায়নি সৃজন। পিসিমাকেও কিছু জানানোর প্রশ্ন নেই। ডক্টররা যদিও বলেছেন তেমন চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে সব। তবুও উদ্বেগ কাটাতে পারছে না সৃজন, মনটা খারাপ হয়ে আছে। বাবাকে ফিরতে দেখে গুটি গুটি পায়ে শ্রী এগিয়ে এলো, প্রশ্ন করল, মা কখন ফিরবে বাবা? সৃজন তখন দরকারি জিনিসগুলো বের করে গুছিয়ে নিচ্ছিল একটা ব্যাগে। এক্ষুনি আবার দৌড়তে হবে নার্সিংহোমে, স্নান খাওয়ারও সময় নেই। ক্রাইসিসটা কেটে গেলেই এখন রক্ষা। কাজ করতে করতেই অন্যমনস্কভাবে বলল, কিছুদিন পরেই ফিরে আসবে। আমি মায়ের কাছে যাব বাবা। এখন নয়, পরের একদিন তোমাকে নিয়ে যাব। বাবার থমথমে মুখ দেখে শ্রীর ভারী ভয় হচ্ছিল। বাবা তো একবারও আদরও করলো না। তবে কি সত্যি ভাইকে পেয়ে বাবা ভুলে গেল ওকে? ঠাম্মার কথাই তবে ঠিক? ভাইয়ের ওপরে হওয়া রাগটা
এবার বাবার দিকে গিয়ে পড়ল। চিৎকার করে বলল, আমি আজই যাব, এক্ষুনি মায়ের কাছে নিয়ে চলো আমাকে। সৃজনের এমনিতেই মেজাজ খারাপ ছিল। স্ত্রীর চেঁচামেচিতে মেজাজ আরও খারাপ হয়ে গেল। ধমক দিয়ে বলল, চুপ করো, একদম অসভ্যতা করবে না। আজ মায়ের কাছে নিয়ে যাওয়া যাবে না তোমাকে। যাও এখান থেকে, যাও ঠাম্মার কাছে যাও। বাবার ধমক খেয়ে অভিমানে স্ত্রীর ঠোঁট ফুলে গেল। কান্না চাপতে সে ছুটে পালালো। ঠাম্মা তাহলে সত্যি কথাই বলেছে? মা বাবা আর ভালোবাসবে না ওকে, শুধু ভাইকেই ভালোবাসবে? হু হু করে স্ত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। বিছানায় উপুর হয়ে নিঃশব্দে কেঁদে চলল সে। আজ থেকে স্ত্রী তাহলে একেবারে একা হয়ে গেল। তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার পরেই স্ত্রীর মুখটা মনে করে কষ্ট হতে লাগলো সৃজনের। স্ত্রী মোটেই অবাধ্য বাচ্চা নয়, ওকে বুঝিয়ে বললেই বুঝতো। কেন যে সৃজন মেজাজ খারাপ করে ফেলল? মেয়েটা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। থাক, পরে ফোন করে নিলেই চলবে। সন্ধ্যের পর ডক্টররা বললেন, ক্রাইসিস কেটে গেছে, আর কোনো ভয় নেই। বেবিকে তৃষিতার কাছে নিয়ে আসা হলো সন্ধ্যের পর। দুশ্চিন্তা কেটে গিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল সৃজন। এতক্ষণ তৃষাকে মিথ্যে কথায় ভুলিয়ে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ছিল। ছেলেকে বুকে জড়িয়ে নিল তৃষিতা। হাসি মুখে বলল, স্ত্রী কত খুশি হবে ভাইকে পেয়ে, তাই না? সৃজন হাসি মুখে ঘাড় নাড়ল। তারপরেই ওর মনে পড়ল স্ত্রীকে ফোন করা হয়নি। ধমক খেয়ে বেচারি নিশ্চয়ই এখনও অভিমান করে আছে। তক্ষুনি পিসিমাকে ফোন করল। পিসিমা ফোন ধরতে বলল, সব ঠিক আছে তো বাড়িতে? সেজো পিসিমা, তোমার অসুবিধে হচ্ছে না তো? না রে বাবা, তোর বাড়িতে আমার অসুবিধে হইব কেন? সব ঠিক আছে। তোর পোলা কেমন আছে? সেই কবে বাংলাদেশ থেকে নিজেদের বাড়ি ঘর ছেড়ে এখানে চলে এসেছেন। এখনও ভাষার পূর্ববঙ্গীয় টান ছাড়তে পারেননি সেজো পিসিমা। কিছু বলতে গেলেই বলেন, মা বাবা যে ভাষায় কথা কইতো আমিও সেই ভাষায় কথা কই। নিজের দেশের ভাষা ভুইলা যামু কেন? মনে মনে হেসে সৃজন বলল, তোমার নাতি ভালো আছে সেজো পিসিমা? নাতনির কি খবর বলো? তোর মাইয়া আছে নিজের ঘরে, কি করতাছে কে জানে, নিরাসক্তভাবে বললেন তরুলতা। স্ত্রীকে একটু ডেকে দাও পিসিমা। আচ্ছা, বললেন তরুলতা। একটু পরে স্ত্রী এসে ফোনটা ধরল। শোনা গেল ওর থমথমে গলা। হ্যালো। কি হয়েছে মামনি? গলাটা অমন শোনাচ্ছে কেন? বাবার ওপর রাগ করেছো? রাগ করে না মা, আমার সোনা মা। এই তো বাবা তোমাকে অনেক অনেক আদর করে দিচ্ছে। ঠাম্মার কাছে লক্ষ্মী হয়ে থেকো কেমন? বাবার একটু আদরেই এতক্ষণের চেপে রাখা অভিমান জল হয়ে স্ত্রীর চোখ ঠেলে বেরিয়ে এলো। কোনো মতে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমি মায়ের কাছে যাব বাবা। কাঁদছো কেন মা? কাল বিকেলেই মায়ের কাছে নিয়ে আসবো আমি তোমাকে। আমি সকালেই যাব। স্কুল আছে যে মা, বিকেলে আসবে। দেখবে কি সুন্দর পুতুলের মতো একটা ভাই এসেছে। ওই তো মা কোলে নিয়ে বসে আছে ভাইকে। তৃষিতা এবারে ফোনটা নিয়ে নিল সৃজনের হাত থেকে। শ্রী, কাঁদছিস কেন মা? তুই না দিদি হয়ে গেছিস, দিদিরা কি কাঁদে? আমি তোমার কাছে যাব, শ্রী ফোঁপাতে ফোঁপাতে বলল। আসবি তো, ভাইটাও তো বসে আছে দিদিকে দেখবে বলে। কাঁদে না মা, আমার লক্ষ্মী মা। কথা বলতে বলতে তৃষিতার গলা ধরে আসছিল। ফোনটা কেটে দিল সে। সৃজন অবাক হয়ে বলল, তোমার আবার কি হলো?
স্ত্রীর জন্য মন কেমন করছে। তোমার পিসিমা ওর সঙ্গে মোটেই ভালো ব্যবহার করেন না। আমি তাড়াতাড়ি বাড়ি যাব, এখানে থাকবো না বেশি দিন। সৃজন হেসে ফেলল। তুমিও স্ত্রীর মতো বাচ্চা হয়ে গেলে নাকি? বাড়ি তো যাবেই, স্ত্রী ভালোই আছে গো, ভেবো না এত। শ্রী ফোনটা রেখে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ঠাম্মার দিকে চোখ পাকিয়ে তাকালো। তিনি বললেন, কি হয়েছে, এরকম তাকাস কেন? তুমি এত মিথ্যে কথা বলো কেন? জানো মা আর বাবা আমাকে কত আদর করলো। আমাকে মামুনি বলল, লক্ষ্মী বলল। আইতে দে ভাইরে, তারপর দেখবি। হাসেন বৃদ্ধা। রাগে শ্রী ছুটে পালায় তার সামনে থেকে। পরদিন স্কুল থেকে ফিরে শ্রী রেডি হতে গেল তাড়াতাড়ি। দেরি হলে যদি বাবা নিয়ে না যায়। শ্রী যদিও এখন নিজে নিজে সব কিছুই করতে পারে, তবুও মা তো সব সময় সঙ্গে সঙ্গে থাকতো। কোন ফ্রক পরবে বুঝতেই পারছিল না। জামা বের করে দেওয়ার জন্যে ঠাম্মাকে বারবার বলছিল। তরুলতা বিরক্ত হয়ে বললেন, মাইয়ার জলদি দেখো, তোর মা পালাইয়া যাইব নাকি? বাবারে আইতে দে, তারপরে তোর জামা বার কইরা দিমু। ধৈর্য ধরতে না পেরে শ্রী নিজে নিজেই আলমারি খুলে নিচের তাকে রাখা গোলাপি ফ্রকটা বের করে পরে নিল। তারপরেই দেখতে পেল ফ্রকটার বুকের নিচের অংশে অনেকখানি ছেঁড়া। এবারে কি হবে ভাবতে ভাবতেই বাবার গলা শুনতে পেল। আজ একটু সময়ের জন্য অফিসে গেছিল সৃজন। এবারে বাপ মেয়েতে মিলে নার্সিংহোমে যাবে। শ্রী, চল মা, রেডি হয়ে নে তাড়াতাড়ি, ডাকছিল সৃজন। তাড়াতাড়ি ফ্রকের ছেঁড়া অংশটার ওপর আড়াআড়ি করে দুই হাত রেখে বাবার সামনে এলো শ্রী। হাসি মুখে বলল, আমি রেডি বাবা। একটু পরেই নার্সিংহোমে পৌঁছে গেল দুজনে। শ্রীর একবারও ছেঁড়া অংশ থেকে নিজের হাত সরায়নি। মাকে দেখতে যাওয়ার আনন্দে ওর ছোট্ট বুকটা তখন লাফাচ্ছে ধকধক। ওই তো মা শুয়ে আছে। এক লাফে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো সে। মা উঠে বসেছে শ্রীকে দেখেই, কিন্তু শ্রীর দিকে তাকিয়েই মায়ের হাসি মুখটা কেমন কালো হয়ে উঠল। তারপরেই দুহাত বাড়িয়ে শ্রীকে বুকে টেনে নিয়ে কেঁদে ফেলল। বাবা অবাক হয়ে বলল, কি হলো? তুমি কি কিচ্ছু খেয়াল করো না? এই জামাটা তো ছেঁড়া, সেলাই খুলে গেছিল বলে আলাদা করে রেখেছিলাম। শ্রী এটা পরেই চলে এলো, আর তুমি খেয়ালও করলে না। মা কান্না কান্না গলায় বলছিল। এ বাবা, এটা কি করেছিস শ্রী? বাবা তো হেসেই ফেলল। তারপর মায়ের দিকে ফিরে এত লম্বা জিভ কেটে বলল, সরি গো, বুঝতেই পারিনি। মায়ের আদরে গলে যেতে যেতে বাবার মুখের দিকে তাকিয়ে হাসি পাচ্ছিল শ্রীর। একটু পরে ছোট্ট পুতুলের মতো ভাইটাকে শ্রীর কোলে শুইয়ে দিল মা। ও মা, এ তো সঙ্গে সঙ্গে নিজের ছোট্ট হাতটা দিয়ে শ্রীর একটা আঙুল চেপে ধরল। চেপে ধরে আছে তো ধরেই আছে, শ্রী কিছুতেই ছাড়াতে পারছে না। এই ভাইটার ওপরেই কিনা রাগ হচ্ছিল। মনে হতেই কান্না পেয়ে গেল ওর। মা ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে শ্রী, কাঁদছিস কেন? ঠাম্মা ভালো নয় মা, খুব খারাপ, খুব বাজে, ফোঁপাতে ফোঁপাতে বলল শ্রী। সৃজনের দিকে এক পলক তাকালো তৃষিতা। তারপর মেয়ের মাথায় হাত রেখে বলল, ঠিক আছে মা, আমি ঠাম্মাকে বকে দেব কেমন? চোখের জল মুছে ফেলল শ্রী। আর কাঁদবে না সে। এখন সে বুঝতে পেরে গেছে ঠাম্মা একটাও সত্যি কথা বলেনি। যা বলেছে সব মিথ্যে, সব মিথ্যে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।